দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। দর্শক আপনারা জানেন যে দিনের আলোচিত সংবাদগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করে থাকি। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসুদ, এবং আমার পাশে রয়েছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ ঢাকা জার্নাল। আপনার দুজনকেই আলোচনা স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কী সংবাদ রয়েছে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীদের। কোটা সংস্কারের দাবিতে রবিবার বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। সারা দেশেও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গণপদযাত্রা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই, তবে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কিছু করলে আইন আপন গতিতে চলবে। গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্ন ফাঁসে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়ন 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে 3 দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কর্মবিরতি চলবে বলে জানিয়েছে শিক্ষক সমিতি। আরেকটি ঘটনা পুরো বিশ্বের গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে, তা হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনাটি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়া এক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার সময় তার উপরেই বন্দুক হামলা হয়। তবে আহত হলেও তিনি এখন ঝুঁকিমুক্ত। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে 20 বছর বয়সী হামলাকারী ম্যাথিউ ক্রুকস নিহত হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। সবুজ, এই খবরগুলোই গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম, যেখানে কোটা সংস্কার আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, এমনকি বিশ্বজুড়ে যে আলোচিত খবর যেটির কথা শুনলাম, যে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবিদ্ধ হয়েছেন তিনি, সেই বিষয়গুলো নিয়ে শুরুটা করব। আমরা কোটা সংস্কার বিষয় নিয়ে আলোচনা করতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে দিয়েই। যে একদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যেখানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষকরাও আন্দোলন করছেন, যেটা পেনশন স্কিম যে প্রত্যয় সেটির ব্যাপার নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। এই যে শিক্ষক শিক্ষার্থীর আন্দোলন, এটাকে কীভাবে দেখছেন, বা তাদের যে দাবিগুলো আসলে কতটা যৌক্তিক? একটা তো অস্থিরতা উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখছি, শিক্ষকরাও মাঠে, ছাত্ররাও মাঠে। ফলে একটা তো সাংঘাতিক রকমের উচ্চশিক্ষার পরিবেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকদের আন্দোলনে তো একটা সমাধান আমরা দেখলাম 2025 সালের 1 জুলাই থেকে হবে, এবং শিক্ষকরা সেটা মেনেও নিয়েছেন, যদিও আজকে তারা কর্মসূচি পালন করেছে। কিন্তু এটা সম্ভবত একটা সমাপ্তির পর্যায়ে আছে, যে তারা সার্বজনীন পেনশন স্কিমের আওতার সংশোধন চেয়েছে, নানা ধরনের। এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে, কিন্তু সেটা এই মুহূর্তে আসলে যেহেতু তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা নিয়ে আর ট্রেকিং করার কিছু আছে বলে মনে হয়। আপনার যদি নির্ধারিত কিন্তু এক ধরনের দ্বিমত রয়েছে, কেউ কেউ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে, কেউ কেউ আবার আন্দোলন থেমে যাক বা এই মুহূর্তে। এই কথা যদি বলা হয় তাহলে কিছু কথা বলতে হয়। প্রথম কথা হলো, গত 15 বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জনগণের একটি ইস্যুতে কথা বলেনি। আমরা দেখি নাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, জনগণের পক্ষে, দ্রব্যমূল্যের ইস্যুতে, মানবাধিকারের প্রশ্নে, অনেক ইস্যুতে তাদেরকে আমরা কোনো কথা বলতে দেখি নেই। যখন একটা বেতনের ইস্যু আসলো, তাদের ঘাড়ে পড়লো, তখন তারা এটা নিয়ে কথা বলতে শুরু করলেন। এখন তারা কি কথা বলছেন? প্রত্যয় স্কিম খারাপ। তো প্রত্যয় স্কিম কি সবার জন্য খারাপ, না শুধু তার জন্য খারাপ? কারণ 400-র মতন প্রতিষ্ঠানের লোকজন প্রত্যয় স্কিমের আওতায়, 403টা প্রত্যয় স্কিমের আওতায় আসবে। তো শুধুমাত্র ওনাদের জন্য খারাপ? তাহলে বলতে পারেন সবার জন্য খারাপ, তা কিন্তু তারা বলছেন না। দ্বিতীয়ত, তারা বলছেন সরকারের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। তো এটা করেছে কে? এটা করলোটা কে? একটা বায়বীয় কেউ করেছে? রতন ভাই তো রাজনীতিবিদ, এটা করে কে? রতন ভাই বলেন তো।
সরকার করেছে, সরকার সরকারি করেছে, পরিপত্র জারি কিন্তু করেছে। বলছেন সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তো বক্তব্যটা কার বিরুদ্ধে? না, অদ্ভুত রকমের কাণ্ড কারখানা আমাদের শিক্ষকরা করছেন। মেধার কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ে যে এখন মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় এটাও বলার কিছু বলা যায় না। এখানে নানা ধরনের অমেধাবীরা যুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নামে যে ভোটার নিয়োগ হয় সেটা কে না জানে এখন। সুতরাং এই প্রত্যয় স্কিম একেবারে তারা যেভাবে উড়িয়ে দিতে চাচ্ছেন সার্বজনীন পেনশন স্কিমটাকে, তাদের যুক্তি আসলে সেই জায়গাটায় নাই। আরেকটা হলো 30শে জুন 1লা জুলাই, মানে 30শে জুন যিনি যোগ দিবেন তিনি বর্তমানের আওতায় থাকবেন, 1লা জুলাই যিনি যোগ দিবেন তারা নতুন স্কিমে। তো যিনি যোগ দিবেন তিনি তো এটার মধ্যেই থাকবেন, তিনি তো জেনে শুনে যোগ দিবেন। আপনি সাংবাদিকতায় কষ্ট আছে, দুঃখ আছে, বেতন ভালো নাই, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি না জেনেই তো আপনি যুক্ত হয়েছেন। রাজনীতি যিনি করেন তিনি তো জানেন জেল জুলুম খাটতে হবে, সেটা করেই তিনি, সেটা জেনেই তিনি রাজনীতিতে আসছেন। তেমনি সেই শিক্ষা মানে চাকরি প্রার্থী জানবে যে বিশ্ববিদ্যালয়ে আমাকে আগের মতন নন ফান্ডেড স্কিম থাকবে না, আমাকে কন্ট্রিবিউটরি স্কিমে যেতে হবে। পৃথিবীর কোথাও আনফান্ডেড ডিফাইন স্কিম নাই, বাংলাদেশে আছে। আপনি কিছুই দিবেন না জনগণের টাকা, আপনি 80 লক্ষ টাকা রিটায়ারমেন্টের পরে নিয়ে যাবেন। জীবনে প্রশ্ন করেছেন এরকম একটা অনৈতিক বিষয় যে আমি যে নিয়ে যাচ্ছি, আপনি বেনিফিশিয়ারি বলে কিছুই বলছেন না। প্রশ্নগুলো সবাইকে নিয়ে প্রশ্ন করা উচিত। এখনকার সিস্টেমটা বরং ভালো যে আপনি 10% দিচ্ছেন, রাষ্ট্র 10% দিবে, এইটার উপর ইন্টারেস্ট হয়ে আপনাকে একটা মাসিক ভিত্তিতে টাকা দেওয়া হবে। তো এটা 2004 সালে ভারতে চালু হয়েছে, সারা পৃথিবীতে এই সিস্টেম আছে, কোথাও আনফান্ডেড ডিফেন্স সিস্টেম আর নাই। মেনে নেওয়া উচিত, অফকোর্স মেনে নেওয়া উচিত। এবং এরপরও তো আমি বলবো তারা অনেক বেশি পাচ্ছেন। প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন, শিক্ষকরা তো জাতির বিবেক হিসেবে তো তাদের কথা বলা উচিত ছিল। বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ডের উপরে 15% কর ধরেছে সরকার, পৃথিবীর কোথাও এটা নাই। একটি কথা বলেছে আমাদের শিক্ষকরা, জাতির বিবেক তো তাদের কথা বলা উচিত ছিল। তারা কি প্রাথমিক শিক্ষকরা যে কষ্টের ভিতরে আছেন তাদের নিয়ে কথা বলেছেন? এমপিওভুক্ত শিক্ষকরা যে দিনের পর দিন শিক্ষকরা রাস্তায় মার খেলো, প্রেস ক্লাবের সামনে অবর্ণনীয় কষ্ট দিনের পর একদিন তারা সংহতি প্রকাশ করতে গিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শুধু নিজেদের ঘাড়ে যখন বলল তখন তারা বললেন যে এটা সাংঘাতিক রকমের একটা অন্যায় হয়ে গেছে। এ তো স্বার্থপর আন্দোলন একটা, তাই না? এবং তারা তো জেনে শুনে এই কাজটাতে যোগ দিবেন। তারা আছেন, যারা এখন আছেন, ভবিষ্যতে যারা যোগ দিবেন তারা থাকবে না, তারা নতুন একটা বেনিফিশিয়াল সিস্টেমের মধ্যে যাবেন। এই সিস্টেম সবার জন্য, শুধু ওনাদের জন্য না, এভরিবডি। এবং আপনি জানেন রিকারিং এক্সপেন্ডিচার কত? এইবার বাজেট থেকে 32,000 কোটি টাকা দিতে হয়েছে পেনশন ফান্ডে। তো এই টাকাটা কাদের? পাবলিকের টাকা। আপনার পেনশন ফান্ডে জনগণের টাকা নিয়ে যেছেন, আপনি নিজে কোনো কিছু কন্ট্রিবিউট করছেন না। তো এটা তো আর কোথাও নাই। এবং এটা রাষ্ট্রীয় খরচগুলো কিন্তু এখন রাষ্ট্র এইভাবে রাজস্ব আয়ও করছে না যে আপনাকে এইভাবে দীর্ঘদিন ধরে। ব্রিটেনে এটা বদলে গেছে, খোদ ব্রিটিশ সিস্টেম আমরা রেখে দিয়েছি, ব্রিটেনেতে এই সিস্টেম নাই। এবারে গেছে 32,000 কোটি টাকা, সামনের বছর হিসাব করে দেখা গেছে প্রায় 50,000 কোটি টাকা চলে যাবে শুধু পেনশন দিতে, সরকারি কর্মচারীদের পেনশন ফান্ডে জমা দিতে। কোটাটা আমি মনে করি যে এটা জেদাজেদির পর্যায়ে চলে গেছে, এটা জেদের কিছু নাই। সরকারকেও জেদ করা উচিত হবে না, কোটাধারীদেরও যারা বিরোধিতা করছে তাদেরও যৌক্তিক জায়গায় চিন্তা করতে হবে। প্রথম কথা হলো এটা এখন বিচারাধীন বিষয় আছে, 7ই আগস্ট যে হিয়ারিংটা হবে এই পর্যন্ত অপেক্ষা করা দরকার। রাষ্ট্রপতির সাথে দেখা করে কালকে অধিবেশন ডাকতে হবে, পার্লামেন্টের জরুরি অধিবেশন শুধু তাদের জন্য ডাকতে হবে, এটাও কিন্তু এক ধরনের স্বার্থপরতা। এটা অযৌক্তিক একটা দাবি বলে মনে হয়, কিন্তু তাদের এই দাবিটা যৌক্তিক যে কোটা প্রথার সংস্কার প্রয়োজন। আমি একটু একটা করে আসি। প্রথম হলো 10% জেলা কোটা, আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজন আছে। জেলা কোটা থেকে যারা নির্বাচিত হয় বিভিন্ন চাকরিতে তারা জেলার কোনো উপকারে আসে বলে আমার মনে হয় না। অন্তত 30% মুক্তিযোদ্ধা কোটা আমরা দেখছি যে কখনো 8 থেকে 8.5% বেশি ব্যবহার হচ্ছে না। তাহলে আপনি কেন 30% রেখেছেন? এইটারও কোন পর্যায় পর্যন্ত আনবেন, কোন পর্যন্ত নিবেন, তার একটা যৌক্তিক জায়গায় আপনাকে চিন্তা করা উচিত। আমি এই দাবির সাথে একমত, কিন্তু থাকবেই না এরকম একটা কথা, কোটা প্রথা নিপাত যাক, এটা কোন ধরনের স্লোগান? কোটা থাকতে হবে, অনগ্রসর জাতির জন্য কোটা থাকতে হবে। সারা পৃথিবীতে আছে, আমেরিকাতে প্রায় 8% কোটা আসে ব্ল্যাকদের জন্য। ভেটেরান যারা আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, তারা তো এখন বেঁচে নাই, অনেকে আছে, 1-2 জন আছে, তাদের পরিবারগুলো কিন্তু নানা ধরনের বেনিফিট পায়। সময় সরকার মেনে নিয়েছিল কেন, পরিপত্র জারি করেছিল কেন? ওইটাই তো, তখন যেভাবে বাতিল করা হলো আর এখন যেভাবে ফিরে এসছে কোনোটাই যৌক্তিক না। এর একটা আলোচনা করে সমাধান হওয়া উচিত। আরেকটা হলো 10% নারী কোটা, এটা যখন বাতিল হলো বিসিএস এর ভাইভাতে গিয়ে দেখেন, যারা মানে রেজাল্টগুলো দেখেন, মেয়েরা একেবারে নেই। অনগ্রসর জাতি হিসেবে মেয়েরাও কিন্তু বাংলাদেশে পিছিয়েছে। আপনি একটা থানা চিন্তা করেন তো, থানায় যদি
ভালো মানে নারী অফিসার না থাকে সংখ্যা দিক্ষ, একটা মেয়ে কি তার অপরাধ নিয়ে যেতে পারবে? কোর্টগুলোতে আপনি চিন্তা করেন, যেখানে নারীরা ধর্ষণের মামলাগুলোর হিয়ারিং হয়, সেখানে যদি কোর্ট অফিসারগুলো, বিচারক বলেন অন্যান্য অফিসারগুলো যদি নারী না হয়, তাহলে কি আপনার ফাস্ট ট্র্যাক আদালতগুলোতে মেয়েরা তাদের কথা বলতে পারবে? মেয়েদের কোনো কোটা দেওয়া হবে না, অদ্ভুত রকমের দাবি করছে তারা, বলছে যে কোনো ধরনের কোটা প্রয়োজন নেই। ঢাকা ইউনিভার্সিটিতে 2-3টা স্লোগান দিয়ে মনে করছে যে তারা বিরাট জয় করে ফেলছে, কোনো কোটার প্রয়োজন নাই মেয়েদের জন্য। এই ভাবনা অলিক ভাবনা, মেয়েদের কোটা লাগবে। খোদ ইউরোপিয়ান ইউনিয়নে 40% কোটা আছে মেয়েদের জন্য, নরওয়েতে 33%, ফ্রান্সে 33%, এবং কি সরকারি বেসরকারি চাকরি নির্বিশেষে কোটা দিতে হবে মেয়েদেরকে। তবে সেই কোটাটা যৌক্তিক হতে হবে। না না, কিসের যৌক্তিক? যৌক্তিক আবার কি? এই কথাটাও একটা খুব অদ্ভুত কথা, যে মেধা এবং মেধাহীন। আপনি দেখেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিসিএস অ্যাপ্লাই করে, ফাইনালে কিন্তু 2.4%, অর্থাৎ 2.4% ছেলে মেয়ে কোয়ালিফাই করে প্রিলিমিনারি, ভাইভা, রিটেন, ভাইভা, তিনটাতে। এরা কিন্তু সবাই মেধাবী। এই যে এদেরকে অমেধাবী বলা হচ্ছে, এটা একটা বর্ণবাদী আচরণ। এরা মেধাবী, তারা তো লিখিত পরীক্ষায় পাশ করেই আসছে। প্রিলিমিনারি, রিটেন, ভাইভা তিনটাতে পাস করতে হচ্ছে, লিখিত পরীক্ষা নাই শুধু। ভাইভাতেও পাস মার্ক পেলে পরে কোটা অ্যাপ্লিকেবল, পাস মার্ক না পেলে কোটা অ্যাপ্লিকেবল না, না জানার কারণে এগুলো বলছে। জি, জনাব রতন, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই যে সরকারের নীতি নির্ধারণ সব পর্যায়ে বলছে, প্রধানমন্ত্রীও আজকে বলেছেন কোটা সংস্কার হচ্ছে আদালতের বিষয়, সেখানে সরকারের কিছু করার নেই। তাহলে শিক্ষার্থীদের যে আন্দোলন, নির্বাহী বিভাগের কাছে যে চাওয়া, সেটা আসলে কোন পর্যায়ে যাবে? বা যেটা সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন যে এটা এক ধরনের স্বার্থপরতার আন্দোলন বা স্বার্থপর আন্দোলন, শিক্ষকদের আন্দোলন বা ছাত্রদের আন্দোলন, আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথমত শিক্ষকদের আন্দোলনটা নিয়ে কথা বলি। ধরুন রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা রাষ্ট্র কারো কারো ক্ষেত্রে পালন করেছে, কারো কারো ক্ষেত্রে পালন করেনি। যাদের জন্য পালন করেনি সেই অজুহাত তুলে যাদের জন্য পালন করছে তাদেরটা তো কাটেল করাটা ঠিক হবে না, এগুলো এক। সেই দিক থেকে আমরা মনে করি যে আমি প্রাইমারি শিক্ষকদের যখন জাতীয়করণের আন্দোলন হয়, সেই আন্দোলনের সঙ্গে আমি ছিলাম। 26,000 স্কুলকে যখন জাতীয়করণ করা হয়, তারা শহীদ মিনারে গায়ে পেট্রোল ঢেলে আত্মাহুতি দেওয়ার মতন জায়গায় চলে গিয়েছিল। আমি আমাদের সংগঠন, আমাদের দল সহ আমরা ইয়ের সঙ্গে যুক্ত ছিলাম নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য। সেই সময় কেউ তাদেরকে সমর্থন করেনি, এটা ঠিক। কিন্তু সেটা যেমন একটা দুঃখজনক দিক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে আমরা উচ্চতর দায়িত্ব, উচ্চতর নৈতিকতা, উচ্চতর বিবেকবোধ এগুলো প্রত্যাশা করি, কারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আবার এটাও তো আমরা দেখতে চাইব যে তারা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, রাষ্ট্র এবং সমাজ তাদেরকে কি মর্যাদার জায়গায় রাখবে না? ফলে তাদের সঙ্গে কথাটাও কি বলা যাবে না? কথা বলতে হবে, কথা বলছে তো। এই তো না, কথাটা কিভাবে বলেছে? 24 নয় 25 সাল থেকে হবে, এটা তো কোনো কথা হলো না। 1 বছর পিছিয়ে দেওয়া, এটা কোনো কথা হলো না। তাহলে শিক্ষকদের এই মর্যাদার জায়গাটাও তো আমাদের দেখতে হবে, যে তারা তো ডিবেট করেছে কয়েকটা জায়গায়। তারা বলেছে যে শিক্ষকদের বেতন ক্রমটা কি একটু ডিফারেন্ট হবে কি না। 2 নম্বর, তারা বলছে তারা কি উচ্চতর গ্রেড পাবে কি না। তৃতীয়ত বলেছে আচ্ছা রিটায়ারমেন্টের এজ তো অন্যদের ক্ষেত্রে 60 বছর, শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো 65 বছর। তা 60 বছর বয়স থেকে যদি পেনশন হয়, তাহলে শিক্ষকদের ক্ষেত্রে এটা কি হবে? এই কিন্তু সংশোধন করছে বিধি, এটা মানে এটা তো শিক্ষকদের আন্দোলনের মুখই তো। তারপর যদি আন্দোলনটা না করতো তাহলে তো এই কথাটা হতো না। তার মানে শিক্ষকদের আন্দোলনটা আমি মনে করি যে শুধুমাত্র যে সুবিধাবাদী আন্দোলনটা নয়, শিক্ষকদের আন্দোলনের মধ্যে তাদের একটা অপমান বোধ আছে, তাদের একটা মর্যাদার আকাঙ্ক্ষা আছে, তারা রাষ্ট্রের কাছে, সমাজের কাছে তাদেরও তো কিছু প্রত্যাশা আছে। তারপরে যেটা আছে কন্ট্রিবিউটরি ফান্ড, তো বিভিন্ন জায়গায় প্রভিডেন্ট ফান্ড বলে একটা জিনিস ছিল, সেটা কন্ট্রিবিউটরি ফান্ড ছিল। কিন্তু আমরা দেখেছিলাম কি যে আমাদের, বিশেষ করে আমি শ্রমিক রাজনীতি করি বলে, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বেশিরভাগ সময় আত্মসাৎ হয়ে গেছে মালিকদের দ্বারা, দুর্নীতি। তো ফলে এইটার একটা অনাস্থা, অবিশ্বাস এগুলো থাকে। আর যে সুবিধা কিংবা যে অধিকার মানুষ একবার পায়, সেই সুবিধা বা সেই অধিকারটা কার্টেল করা যায় না, এটা একটা জেনারেল মানে একটা বলবো আমরা সাধারণ ধারণা। ফলে আমাদের গ্র্যাচুইটি টাকাটা যেটা পেতেন শিক্ষকরা তাদের সারা জীবনের শিক্ষকতার পরে, শেষ জীবনে তারা একটা নিরাপদ আশ্রয়ের জন্য, নিরাপদ জীবনযাপনের জন্য যে টাকাটা পেতেন, রাষ্ট্রে কি এমনই কাহিল অবস্থা হয়ে গেল যে সেখান থেকে তাদের বঞ্চিত করতে হবে? এমনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন পাকিস্তানের চেয়ে কম, ভারতের চেয়ে কম, শ্রীলঙ্কার চেয়ে কম। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো সব কম বেতনেই কাজ করে এখানে। আমাদের অন্যদের তুলনায় যদি তুলনা করি সেটা হয়তো একটা বিষয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোতে তারা কমই পান অন্য দেশের তুলনায়। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমানের জায়গাটা, তাদের মর্যাদার জায়গাটা,
অপমানের জায়গাটা দূর করা দরকার ছিল, মর্যাদার জায়গাটা সুরক্ষিত করা দরকার ছিল। আমার মনে করি এই আলোচনাটা হওয়া দরকার ছিল। কিন্তু শিক্ষকরা গেলেন ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে, তিনি শুধু বললেন 24-এর পরিবর্তে 25 হবে। তারা বললেন আলোচনাটা ভালোভাবেই হয়েছে, কিন্তু আমাদের দাবি তো আর মানা হয়নি। ফলে তারা আবার ফিরে এসছেন যে আন্দোলনে হয়তো তারা আবার যাবেন। এই আন্দোলন নিশ্চয়ই, এই আন্দোলনের কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ দিক হলো বাংলাদেশের 53টা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, যেগুলো আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, তার মধ্যে 35টা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা হচ্ছেন আওয়ামী লীগের। ফলে এরা পড়ে গেছে বিপদে। আওয়ামী লীগের নেতা মানে তারা কিন্তু শিক্ষক নেতা না, তারা আওয়ামী লীগের নেতা বলতে পছন্দ করেন। আবার পদপদবী আছে, আবার তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও কথা বলতে হচ্ছে। এই জন্য তারা বলে আমরা সরকারের বিরুদ্ধে নই, মানে একদম একটা নিজেরাই গোজামিলের মধ্যে পড়ে গেছেন। তারা ভারসাম্যপূর্ণ অবস্থান স্টেট বলতে পারছেন না। কিন্তু সাধারণ শিক্ষকদের আকুতিটা হচ্ছে একটা কর্মজীবনের শেষে তাদের কি হবে। আমাদের সমাজে সবচেয়ে, এখন বলবো প্রাইমারি শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, শিক্ষকরা হচ্ছেন সবচেয়ে মানে বলবো যে সহজে যাকে অপমান করা যায়। একজন চেয়ারম্যান সাহেব এই মাস্টার এদিকে আসো বলে তাকে ডাকতে পারে, কিংবা এই শিক্ষকদের দিয়ে সমস্ত অনৈতিক কাজ করানো যায়। ওই রাতের ভোটও পাশ করায় নেওয়া যায়, অথবা সব কিছু তাদেরকে দিয়ে করানো যায়। ফলে আমরা মনে করি শিক্ষকদের একটা স্বতন্ত্র বেতন স্কেল থাকা দরকার। আমরা বাসুদের পক্ষ থেকে এটা অনেক সময় বলি, স্বতন্ত্র বেতন স্কেল থাকা দরকার। তাদের একটা মর্যাদাপূর্ণ জীবন থাকা দরকার। আর শিক্ষার মর্যাদার সঙ্গে শিক্ষকদের মর্যাদারও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। এটাকে অন্য পেশার সঙ্গে আসলে যুক্ত করাটা ঠিক হবে না। এই জন্য আমরা মনে করি তাদের বিষয়টা সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে। আর যেটা কোটা আন্দোলনের কথা বললেন, আমি এটা ইস্তেক ভাইয়ের সঙ্গে এটা ঠিক একমত যে কোটা কিন্তু একদিকে একটা সামাজিক দায়িত্ব, আরটা হচ্ছে মানুষের প্রতি তার স্বীকৃতি। সমাজ যে মানুষগুলোকে পিছিয়ে রেখেছে তার প্রতি সে দায়িত্ব পালন করবে না। আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, প্রতিবন্ধী তো তার জন্মের জন্য সে দায়ী নয়, সমাজ কি তার দায়িত্বটা নেবে না? ফলে কোনো কোটা নয়, এই কথাটা কিন্তু ঠিক নয়। আমাদের শিক্ষার্থীরা কি এইসব কোটা নিয়ে কথা বলছে না, বলেনি। কিন্তু হয় কি, যখন মূল প্রশ্নটা সামনে চলে আসে তখন অনেকগুলো প্রশ্ন গৌণ হয়ে যায়। যে কারণে দেখুন, এখন প্রধানমন্ত্রী যখন বলছেন আমি রাগে ক্ষোভে 18 সালে এটা বাতিল করে দিয়েছিলাম, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছিলেন। কারণ আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া কাজ করিব, এরকম একটা শপথ নেওয়া না আমাদের। তিনি রাগে কেন এটা করবেন? তাহলে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে রাগ করতে পারেন, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদের রাগ হতে পারে না। ফলে এটা তো খেয়াল করতে হবে। ফলে এই যে কোটা একটা সংস্কারের প্রশ্নটা আসছে, সেই ক্ষেত্রে একটা হলো যে সংস্কারটা কেন করতে হবে। আর 2018 সালের পরিপত্রে কোটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে ওটাকে সংস্কার করতে হবে, কোটা রাখতে হবে। কার জন্য রাখতে হবে, কতটুকু রাখতে হবে, প্রয়োজনের সাথে আলোচনা হবে। আর যে বিষয়টা এসেছিল, ইচ্ছা করে একটা কথাকে আমরা ঠেলতে ঠেলতে যেন যে কথাটা বলতে চাই না সেই কথাটা যেন বলে মুখ দিয়ে না বের করে দিই। মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান করবার জন্য নয়, মুক্তিযুদ্ধকে অসম্মানিত করবার জন্য নয়, কিন্তু কোটার নামে যে কোটার অপব্যবহার হচ্ছে সেগুলোর ব্যাপারে যদি কথা কেউ বলে, তার মানে এই নয় মুক্তিযুদ্ধকে অপমান করা। কিংবা যদি স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে এরকম 5,000 মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে থাকতে পারেন, আমাদের সচিবদের মধ্যে 5 জন সচিব যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে থাকতে পারেন, 20,000 টাকা মাসিক ভাতা, এইটা লোভ যারা ছাড়তে পারেন না, তাহলে খেয়াল করেন তাহলে মুক্তিযুদ্ধকে তারা কোথায় নামিয়ে এনেছেন। আবার একজন গর্বিত বাবা তার 7 সন্তানের মধ্যে 5 জনকেই মুক্তিযুদ্ধ কোটার নামে তিনি ইয়ে করেছেন। এরকম অনেক পত্রপত্রিকা আসছে না, এর মধ্যে কি মুক্তিযুদ্ধের মর্যাদাটা রক্ষিত হয় না তো। ফলে আমরা মনে করি যে এইটা নিয়ে বাড়াবাড়িটা করে ছাত্রদেরকেও বিক্ষুব্ধতার দিকে ঠেলে না দিয়ে বরঞ্চ খুব দ্রুততম সময় এটার একটা সমাধানের জায়গায় যাওয়া উচিত। সেই ক্ষেত্রে কি আদালতের এই রায় পর্যন্ত আদালতের এই রায়ের পরে যদি কর্তৃপক্ষ তাদেরকে বলতেন, আদালতের রায়ের পরে কর্তৃপক্ষ চোখ রাঙানো শুরু করলেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই। আদালতের রায়ের পর তারা যে বলতেন দেখো বাবারা, আদালত যে 1 মাস টাইম দিয়েছে, আমরা 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করি, আমরা জন্য একটা কমিটি করেছি, আমরা দেখছি। আদালত তো বলেছে এটা প্রয়োজনে বাড়ানো যাবে, কমানো যাবে, তার মানে ফ্লেক্সিবিলিটির কথা বলেছে। শিক্ষার্থীরাও পক্ষভুক্ত হয়েছেন। হ্যাঁ, তাহলে যেহেতু ফ্লেক্সিবিলিটিটা আছে, তাহলে অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। আমি কি অ্যাপ্রোচ করব? কালকে বলা হলো যে রাস্তায় নামতে দেওয়া হবে না, আজকে আবার ছেলেরা যখন নেমে ঠেলতে ঠেলতে এই মিছিলটা চলে গেল 0 পয়েন্ট পর্যন্ত, তাহলে কালকের কথার কি মূল্য থাকলো? তাহলে এইরকম কথা কেন বলা হয়? এটা কি ছাত্রদেরকে উস্কানি দেওয়ার জন্য, তাদের মধ্যে বিক্ষুব্ধতা বাড়িয়ে তুলবার জন্য, নাকি এটাও আর অন্য
এই কোটা আন্দোলনটা অন্য অনেক বিষয়কে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা আছে। এর মতো ক্ষুব্ধতা থেকে কি 44 ঘন্টার আলটিমেটাম? না, এটা হচ্ছে তাদের ইম্যাচুরিটি থাকতে পারে, তাদের বয়স কম, সব মিলিয়ে এই 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তো আর কিছু হবে না। এটার জন্য একটা রাষ্ট্রপতি তো কিছু করেনি। তো ফলে কিন্তু দেখা এখন অনেকে তো এরকম বলতে পারে যে দুর্নীতি সংক্রান্ত ঘটনাগুলো যেভাবে এক্সপোজ হয়ে আসছিল, এখন কোটা দিয়ে কি এটাকে কোর্টের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে নাকি আবার, অথবা কেউ কোটা নিয়ে খোটা দিচ্ছেন কিনা। তো এইরকম জায়গায় আমরা মনে করি যে ছাত্রদেরকে, তাদেরকেও তাদের কনসিয়াসটাকে জাগিয়ে তোলা। দুটো জিনিস খেয়াল করে দেখুন, ছাত্ররাও কিন্তু আন্দোলনটা করছে, তারা অনেকগুলো যুক্তিপূর্ণ কথা বলেছেন। আবার আমাদের যে মন্ত্রীরাও অনেক কথা বলছেন, তাদের সিনিয়রিটির প্রতি সম্মান করেন নাই, তাদের সিনিয়র মানুষদের এরকম কথা বলাটা উচিত হয়নি। আবার ছাত্রদেরকে নিয়ে এটা বসারও একটা ব্যবস্থা করা যেতে পারতো, যে কোর্ট যখন এই কথাটা বললো, আমরা কোর্টের কথাটাকে মেনে চলি, কোর্টের ডিরেকশনটাকে আমরা ওবে করার চেষ্টা করি। কোর্ট তো একটা ডিরেকশন দিয়েছে, তাহলে হতো কি বিষয়টা একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া যেত। যেহেতু বলছে আমি বলেছি, যা বলছি, এইরকম একটা অ্যাটিটিউড যদি হয় উপর থেকে, তাহলে উপর থেকে এটা শিখলে নিচ থেকেও তো এরকমই তার প্রতিক্রিয়া হবে। আপনার সাথে আলোচনা করবো এই যে কোটা নিয়ে খোটা দেওয়ার গল্প, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, কিছু ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাসুদের সহসাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা বিরতির আগে রেজার সাথে আলোচনা শুরু করতে চেয়েছিলাম। আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবো যে এই যে কোটা নিয়ে যে কথা চলছে, কোটা নিয়ে আসলে খোটা দেওয়া হচ্ছে কিনা, কিংবা যেটা রাজিকুজ্জামান রতন বলছিলেন যে আসলে এই কোটার আড়ালে এই যে দেশ জুড়ে চলা বিভিন্ন রকম দুর্নীতির কথা চলছে, সেই দুর্নীতিকে আমরা আড়াল করার চেষ্টা করছি কিনা। যেমন আমরা সাবেক আইজিপি দুর্নীতির কথা শুনেছি, এনবিআর এর সাবেক একজন সদস্য, তার দুর্নীতির কথা শুনেছি। রিসেন্টলি যেটা আমরা পিএসসির একজন গাড়ি চালক যিনি ছিলেন চেয়ারম্যানের, তার দুর্নীতির কথা শুনেছি। এরকম নানা দুর্নীতির কথা শোনা যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী তার নিজের পিয়নের দুর্নীতির কথা বলেছেন। আসলে সেই সব দুর্নীতিকে আমরা আড়াল করার জন্যই এই কোটা নিয়ে আলোচনা চলছে কিনা? প্রথম কথা হলো যে কোটা নিয়ে আমি আমার আগের পর্বেই বলেছি সংস্কারের প্রয়োজন কতটুকু, কিভাবে সংস্কার হতে, আমার ভাবনাটা আমি বলেছি। এবং পৃথিবীর কোন কোন দেশে কোটা কিভাবে প্রচলিত আছে। ভারতে কিন্তু 50% কোটা আছে। এটা একসময় 59% ছিল, আন্দোলনের পর 9% কমিয়ে এখন এটাকে 50% করেছে। পাকিস্তান কিন্তু 60% কোটা, নানাভাবে 60% কোটা, এমনকি পাকিস্তান সিভিল সার্ভিসও আছে, কোটা আছে। কিন্তু তাদের ক্ষেত্রে সামরিক বাহিনীর কোটা অনেক বেশি। একক কোনো বিষয়ের ক্ষেত্রে 30% কোটা। হ্যাঁ, সামরিক বাহিনী অলমোস্ট 50%। সব কোটা মিলে সামরিক বাহিনীর কোটা 50% পাকিস্তানে। পাকিস্তানকে তো আমরা এক্সাম্পল ধরতে চাই না, সুতরাং ওই আলোচনা তো বাতিলই আছে। ভারতেও কিন্তু, আমেরিকাতে ভেটারান বেনিফিট বলে একটা কথা আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা শহীদ হয়েছে, ভূমিকা রেখেছে, যারা যুদ্ধ করেছে, তাদের পরিবারগুলোকে কিন্তু এখনও বেনিফিট দেওয়া হয়। তারা তো অনেক বুড়ো হয়ে গেছেন, সবাই বেঁচে নেই, দু একজন হয়তো বেঁচে আছে। নরম্যান্ডি ওয়ারের এবারে সেলিব্রেশন তো একজনকে পাওয়া গেছে মাত্র। তো ভারতেও কিন্তু বিভিন্ন জায়গায় যারা কন্ট্রিবিউট করে তাদেরকে 1971 কেন, তার আগে থেকে, আবার কার্গিল ওয়ারে যারা শহীদ হয়েছে, ভারতে এই সিস্টেম আছে, পাকিস্তানেও আছে, পৃথিবীর নানা দেশে আছে। দেখতে হবে এটা কোন জায়গায় কতটুকু অ্যাপ্লিকেবল হয়েছে, কিভাবে করা হয়েছে, সেটা কি যথেষ্টভাবে। যেমন আমরা বলছি যে মেধা মেধা মেধা, মেধাটাকে একটা মনে হচ্ছে যে একটা মানে বর্ণবাদী জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যে তারাই মেধাবী, আর কেউ মেধাবী না। আমি তো আপনাকে বললাম মাত্র 2.4% পর্যায়ে আসার পরে কোটা অ্যাপ্লিকেবল, একেবারে চূড়ান্ত পর্যায়ে। সুতরাং এটা একটা। দ্বিতীয় হলো মেধা কথাটা খুব আপেক্ষিক। যে ছেলেটি ক্যাডেট কলেজে পড়েছে, যে ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা বাংলা মিডিয়ামে পড়ে শহরের, যার প্রতি সাবজেক্টে 2টা করে মাস্টার রাখে, গৃহশিক্ষক রাখে, কোচিং করে, তার সাথে কি আপনি একটা দরিদ্র নিপীড়িত এলাকার মানুষকে, ছাত্রকে মেলাতে পারবেন? তাকে কি অমেধাবী বলবেন আপনি? সুতরাং মেধা কথাটা খুব গাল গল্প একটা, এবং এটাকে একটা রেসিয়াল পর্যায়ে নিয়ে গেছে আমাদের কিছু লোক। যারা টিকছে তারা মেধাবী, মেধার মধ্যে কোটা বিতরণ হচ্ছে, সেটা নিয়ে আপনি তর্ক, ইন্টেলেকচুয়াল তর্ক করবেন আপনি। কিন্তু মেধাবী মেধাবী বলে একটা বর্ণবাদী আচরণ করা হচ্ছে। আর এটাও স্পেকুলেশন। অনেকে বলছেন যে কোটা প্রথার আন্দোলনটাকে এমন এক সময় জাগিয়ে তোলা হলো যাতে অন্য বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়, কিন্তু তাকে ধামাচাপা পড়েছে, পড়ে নাই বলে তো আজকে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে। তিনি নিজে একটি কথা বলেছেন, একটা দৃষ্টান্ত কথা বলেছেন, এবং এখনও একটা দুটো এই কোটা আন্দোলনের মধ্যেই পিএসসির দুর্নীতির কথা, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নবাসের কথা এসছে,
এবং আরো দু একটি দুর্নীতির কথা এসছে। সুতরাং একটা দিয়ে আরেকটা ঢেকে ফেলা যায় অন্তত বাংলাদেশে, আমার কাছে তা মনে হয় না। কোটা আন্দোলনের ইস্যুটাকে আমি রাজীবুজ্জামান রতন ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। শিক্ষকদের সাথে একটা মিনিংফুল আলোচনা করা দরকার, ছাত্রদের সাথে আলোচনা হতে হবে। জেদাজেদির কোনো জায়গা আছে বলে মনে হয় না, আলোচনাটাই সমাধান করতে হবে। মৌলিক জায়গাতে সবাই একমত। প্রধানমন্ত্রী নিজে আজকে বলেছেন যে তিনিও সংস্কার চান, কোর্ট সংস্কারের কথা বলেছে, কোটা বিক্ষোভকারীরা সংস্কারের কথা বলছে, ইন্টেলিজেন্সিয়া সংস্কারের কথা বলেছে। তাহলে একটা জায়গায় আসতে হবে। এমনিতে আমি একজন সাবেক আমলাকে জিজ্ঞেস করেছিলাম যে কোর্টের এই রায়ের মধ্যে কি সরকার কোনো পরিপত্র জারি করতে পারে কিনা। উনি বললেন যে না, এটা সাবজুডিস হয়ে যাবে, কোর্টের রায়ের পর্যন্ত, চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তিনি এই কথা বলেছেন, কোর্টের এই অবস্থার মধ্যে সরকার আলোচনা চালাতে পারে। জি, জনাব রতন, আপনার কাছে জানতে চাই এই দুর্নীতি প্রসঙ্গে। আমরা যেটা দেখছি যে দুর্নীতি এখন টক অফ দ্য কান্ট্রি, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিষ্ঠান, বিভিন্ন রকম কর্মকর্তার পর্যায়েও দুর্নীতির খবর আমরা পাচ্ছি। এই যে প্রধানমন্ত্রী আজকে তার পিয়ন সম্পর্কেও বলেছেন, এটা কি আসলে এই দুর্নীতি কি ক্ষমতাসীন বা ক্ষমতার কাছাকাছি যারা থাকে তারাই এই সুযোগটা পেয়ে থাকে? পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউটলি। সেই 100 বছর আগে অ্যাটকিন্স এই কথাটা বলেছিলেন। বাংলাদেশে তার আমরা প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দেখছি। এর সঙ্গে আগে ছোট্ট একটু কথা বলে নিই। এই যে যখন কোটার প্রশ্নটা, মুক্তিযুদ্ধের বিষয়টা আছে, যারা কোটা বাতিল করতে চায় তারা মুক্তিযুদ্ধের আবেগটাকে ধারণ করে না, এরকম কথা বলে এটা করতে চেষ্টা করে। আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড খালিদুজ্জামান, মুক্তিযুদ্ধের সময় তিনি FF সাবসেক্টর কমান্ডার ছিলেন কুমিল্লা। তখন গ্রেটার কুমিল্লা মানে কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া মিলে সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটাও রাখেন নাই, মুক্তিযুদ্ধের ভাতাও নেন না। তার মানে কি আমরা বলবো মুক্তিযুদ্ধের ভাতার দরকার নাই? আমি পার্সোনাল নাও নিতে পারি, আমি মুক্তিযুদ্ধ করেছি একটা আবেগ থেকে, সার্টিফিকেটের জন্য করি নাই। জামান ভাই বলেছিলেন আমি সার্টিফিকেটের জন্য করি নাই, ভাতার জন্য করি নাই। কিন্তু তার মানে এই নয় যে মুক্তিযুদ্ধ করেছেন যারা তাদের প্রতি আমাদের দায় থাকবে না। আজকে যখন 20,000 টাকা ভাতা দেওয়া হয়, বরঞ্চ বলা উচিত যোদ্ধা তো পঙ্গু মুক্তিযোদ্ধা, মাত্র 20,000 টাকা কেমন করে চলবে? একটু সাপ্লিমেন্ট করি। প্রচুর আমরা যে শহরে নাগরিক মুক্তিযোদ্ধা দেখি না, প্রচুর মুক্তিযোদ্ধা পরিবার যারা শহীদ হয়েছে, তারা 71-এর অভিঘাত থেকে এখনো বিরুদ্ধে। সেটাই চিন্তাই করা যায়, এখন তাদেরকে এখনো দিতে হবে। সেটাই মানে আমেরিকার যে কথা আছে, তাদেরকে সেই সহায়তা আমরা করব। কিন্তু যখন একটা মানে BCS এর মতন জায়গা হবে, তখন যেন ওই যে মেধা না কোটা, এই বিতর্কটাই যেন না আসে। সবাই এখানে মেধার মধ্যে দিয়ে আসবে। এখন সেক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স, 8ম BCS তো আমি কোয়ালিফাই করেছিলাম। আমার জয়েন করার ডেট যখন এরশাদ বিরোধী আন্দোলন, আমি জয়েন না করে আমি আন্দোলনে চলে আসছি। তো এটা পার্সোনাল ব্যাপার। আমি BCS পার্সোনাল চয়েস, এবং পার্সোনাল স্টেপ ভাই ঠিকই বলেছে, আমার পার্সোনাল চয়েস। আমি যে পুলিশের মার খাওয়াটাকে চয়েস হিসেবে নিয়েছি, সমাজের কাছে অপমানিত হওয়াটাকে চয়েস হিসেবে নিয়েছি, এটা আমার ব্যাপার। কিন্তু আমি তো এটা অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারি না। ফলে আমরা বলবো যে BCS এর এই জায়গাটাকে যেন কালিমালিপ্ত করা না হয়। এখন এমন বুলন্দ দরজাওয়ালা লোক হয়ে গেল, গাড়ি চালক হলেই এইরকম প্রশ্ন ফাঁস। এখন ধরুন প্রশ্নটা কি দাঁড়িয়ে গেল, যে যারা সত্যিকার অর্থেও পরীক্ষা দিয়ে BCS পাস করেছে, এরকম একটা 100 জনের মধ্যে 2 জন শেষ পর্যন্ত টিকছে, এই মানুষগুলোও কিন্তু তার দিকে আমি এখন আঙুল তুলতে পারি, তুমিও আবার প্রশ্ন নিয়েছিলে কিনা, অথবা তারা নিজেরাই অপমান বোধ করছে কিনা। তাহলে দেখুন এই পিয়নরা, তারা কিন্তু একা, কোনো পিয়নের বাপের সাধ্য ছিল না প্রশ্ন ফাঁস করার, বাপেরও বাপ ছিল। ড্রাইভার ওরা কারা? ড্রাইভারদের ইয়ে ছিল না। তাহলে এই যে ড্রাইভারদেরকে ড্রাইভ করেছে কারা, সেগুলোকে একটু খুঁজে বের করা দরকার। 1 2 নম্বর হচ্ছে আমরা যে কোনো আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে কখনো উত্তেজনা থাকে, কখনো আবেগ থাকে, আবার যুক্তিটাও থাকে। উত্তেজনাটাকে প্রশমিত করবে কি দিয়ে? যুক্তি দিয়ে। আর আবেগটাকে যদি আমি প্রতি মুহূর্তে অপমানিত করি, তাহলে কিন্তু উত্তেজনাটা বেড়ে যায়। এই দিকটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। আর একটা বিষয়, প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন শুনে আমরা খুবই চমৎকৃত হয়েছি, কিন্তু সাথে সাথে আবার হতাশ হয়েছি। যে চমৎকৃত হয়েছে যে প্রধানমন্ত্রী একজন বাড়ির কাজের লোকও 400 কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারেন, হেলিকপ্টারে চড়তে পারেন। তার মানে তার ছোঁয়ায়, মানে আছে না, ছোঁয়া পেলেই সোনা হয়ে যায়, ধুলিও সোনা হয়ে যায়, এরকম কি হয়ে গেল? অন্যরা কি? অথবা যখন আমি জানলাম তিনি 400 কোটি টাকার মালিক হচ্ছে, তখন দুদক কি করে? তখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তারা কি করে? তাহলে আমি জানলাম সে চোর, তারপর বাসা থেকে তাকে সরিয়ে দিলাম।
এটাই কি আমার কাজ? এটাই কি আমাদের কাজ? এটা কি রাষ্ট্রের কাজ? অনেক সময় বলে না যে দুর্নীতি প্রমাণ হয় তাকে বদলি করে দেওয়া হয়েছে, তার মানে এই জায়গায় এই জেলায় দুর্নীতি করেছে, এখন বদলি করে দিলাম আর এক জেলায় গিয়ে দুর্নীতি করো। ওই ছাগল বাঁধার মতো, এক জায়গায় ঘাস খাওয়ার পরে খুঁটিটা নড়িয়ে আর এক জায়গায় দিলাম যাতে আর এক খেতে গিয়েও ঘাস খেতে পারে। তো এগুলো কি এই বদলি করা, ক্লোজ করা, তার পদকে প্রমোশন না দিয়ে পদাবন করে দেওয়া, এগুলো কি কোনো শাস্তি? এবং আর একটা জিনিস এর মধ্যে আড়ালে চলে গেল কি, স্বাধীনতার 52 বছর পরেও এখনো আমলাদের সম্পত্তির বিবরণ দেওয়ার বিধানটা আসছে না। এটা 2019 সালের সেপ্টেম্বরে গিয়ে আবার বলে দেওয়া হলো যে না, দিতে হবে না, আলোচনা হলো। 1 2 নম্বর, এখন আমলাদের ব্যাপারে যদি কোনো ফৌজদারি বিষয় না হয় তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা কোনো কিছু করতে হলে পূর্বানুমতি লাগবে। এগুলো দেখেন কিভাবে একটা দুর্নীতিকে প্রশাসনিক আড়ালে রাখা যায় বা প্রশাসনিকভাবে সুরক্ষিত করা যায়। কালকে যদি নেক নজর পড়ে ইশতিয়াক ভাইয়ের উপর কোনো মহলের, তাহলে ইশতিয়াক ভাইয়ের 14 গোষ্ঠীর মধ্যে কে কোথায় কি করেছে একদম রিপোর্ট বেরিয়ে আসবে। ফলে আমরা যদি আইন তো তারা নিজের গতিতে চলতে পারছে না, আইনেরও তো একটা গতি থাকার কথা ছিল, নিরপেক্ষতা থাকার কথা ছিল, এগুলো কিন্তু হারিয়ে গেল। ফলে আজকে যে সমাজে সাধারণভাবে অস্থিরতা দেখছি, দুর্নীতি দেখছি, এটা যেমন গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন করা, দুর্নীতি দমন করব যে আইন দিয়ে এবং যে প্রশাসন দিয়ে, সেটাকে ঠিক করতে না পারলে দুর্নীতির কিছু কিছু চিত্র ভেসে উঠবে, কিন্তু দুর্নীতির কারণটা দূর হবে না। জি, আমরা এক আলোচনা একটু ভিন্ন প্রসঙ্গে নিতে চাই। প্রধানমন্ত্রী আজকে চীন সফর নিয়ে তার সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলছেন প্রধানমন্ত্রী যখনই ভারত যান তখনই একটা গোষ্ঠী বা একটা পক্ষ বলার চেষ্টা করে যে সরকার দেশটা বেঁচে দিল, আবার চীন থেকে যখন তিনি ফিরলেন তখন বলা হচ্ছে সরকার চীন থেকে খালি হাতে ফিরেছে। এই কথাগুলো বলার কারণটা কি? যেখানে আমরা চীনের সাথে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে, 7টি ঘোষণাপত্র সই হয়েছে, $1 বিলিয়ন সহায়তার কথা উঠেছে, কেন ভারতের কাছে দেশ বিক্রির প্রসঙ্গে বা ওঠে, বা চীনের কাছ থেকে যে খালি হাতে ফেরার প্রশ্ন আলোচনা হচ্ছে, এটা কি শুধুই সমালোচনা? আমাদের রাজনীতির যে মান আর কি, রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা, সেই কারণে আলোচনা করছে। একটা দেশ তো বিক্রি করা যায় না, এই কথা পাকিস্তান আমল থেকে আমরা শুনে আসছি, দেশ বিক্রি হয়ে গেল। দেশ বিক্রি করার স্লোগানটা একটা ছোটলোকি স্লোগান, ছোটলোকি রাজনীতি। এটা যারা বলে তারা আসলে প্রকৃত রাজনীতি করে বলে আমার মনে হয় না। আপনি হলেন কোয়ালিটেটিভ সমালোচনা করবেন, আপনি দেখবেন যে সত্যিকারের অর্থে তার সফরের ভিতর দিয়ে ইকোনমি, পলিটিক্যাল কিংবা রিজিওনাল যে সমস্ত কমিটমেন্টগুলো ছিল সেগুলো এসছে না। কিন্তু দেশ বিক্রি কথাটা একেবারে এই ধরনের অশিক্ষিত ছাড়া কেউ ওই কথা বলে বলে আমার কাছে মনে হয় না। শিক্ষাহীন লোকের রাজনীতি করলে যা হয় সেই কথাটাই বলছে। প্রধানমন্ত্রী তো ভারত সফর করলেন, তারপরেই চীন সফর করলেন, ফলে স্বাভাবিক না দুইটি সফর খুব কাছাকাছি টাইমে সময় হয়েছে, এই জন্য আলোচনার মধ্যে এটি আছে। আর চীন সফরের আগে একটা হাইপ উঠেছিল যে বাংলাদেশ তার এক্সপোর্টের ক্ষেত্রে ফরেন রিজার্ভ ধরে রাখার জন্য $5 বিলিয়ন মতন চীনা মুদ্রার একটা সহায়তা চায়, যাতে চীনের অন্তত চীনের সাথে যে বাণিজ্যটা আছে সেইটার পেমেন্টটা সহজ হয় সেটার জন্য। তো সেটার কোনো এইভাবে আমরা বড় ধরনের ঘোষণা দেখি নেই। কিন্তু আবার যেটা প্রকাশ পেয়েছে সেটার চাইতেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা ভিন্ন বক্তব্য এসছে। তিনি বলেছেন $2 বিলিয়ন একটি কমিটমেন্ট তার কাছ থেকে এসছে, এর মধ্যে সুদবিহীন ঋণ আছে, অনুদানও আছে, ইত্যাদি আছে। এটা দেখতে হবে যে বাস্তবতা কতটুকু। তবে আমাদের নগদ টাকা এবং ডলার, এটা তো একটা সংকট আছেই। তখন অর্থনীতি সংকটে পড়ে তখন নানা ধরনের কথাবার্তা হয়, এবং আমাদের মন্ত্রীদের কথোপকথনের মধ্যে এই কথাগুলো অনেক বেশি আমার কাছে মনে হয় ডালপালা ছড়ায়। যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন চীন আমাদের অর্থনৈতিক বন্ধু, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু। এটা আমি বুঝলাম না কিছু। আমি দীর্ঘদিন আন্তর্জাতিক বিষয় কভার করি, এর অর্থ কিছু বুঝলাম না। চীন তো রাজনৈতিক বন্ধু, কারণ চীন তো এখানে নানা ধরনের রাজনৈতিক টেরিটোরিয়াল সুবিধা চায়। রোহিঙ্গা ইস্যু একটা পলিটিক্যাল ইস্যু, সেখানে চীনের একটা স্টেক আছে, তাই না? চীন তার যে এশিয়ান প্রভাব বলে সেখানে বাংলাদেশকে চায়। আবার ভারতের সাথে তো আমার অর্থনৈতিক সম্পর্ক সাংঘাতিকভাবে বেশি, কারণ আমার নানা কিছু সেখান থেকে আমদানি করতে হয়, ভারতের লোকজন আমার এখানে কাজ করে, আমাদের ভারতের ক্রেডিট লাইন আমরা ব্যবহার করি। সুতরাং এই জায়গাগুলো তৈরি হয় কিন্তু অতিকথন থেকে, কোনো কোনো ক্ষেত্রে অর্বাচীন বক্তব্যের কারণে, এবং কোনো দেশকে কাছে কোনো দেশকে, এবং আবার যেটা হয়েছে চীন যাওয়ার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য যে চীন যাচ্ছেন ভারতের সাথে, বা ভারত কিছু মনে করবে না, এই যেন একটা বক্তব্য বোধহয় কিছু দিয়েছিল আমাদের। এগুলাই কিন্তু আসলে নানা ধরনের বক্তব্য তৈরি করে। জি,
আপনার কাছে এই একই প্রসঙ্গে জানতে চাইবো যে চীন এবং ভারত সফর এটা নিয়ে আজকে প্রধানমন্ত্রী যারা বলেছেন, যারা এর সমালোচনা করে তারা এক ধরনের মানসিক অসুস্থতায় ভুগছেন। আসলে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কিভাবে দেখছেন, আর ভারত বা চীন সফর নিয়ে আসলেই কি কোনো ধরনের সমালোচনা করার সুযোগ রয়েছে কিনা? সমালোচনা করা যাবে কিনা, তবে আলোচনা তো করা যাবে। না, সমালোচনা করাও তো মানুষের অধিকার। হ্যাঁ, আলোচনা তো করা যাবে যে কিন্তু যৌক্তিক সমালোচনা। কি চেয়েছিলেন, কি পেয়েছেন, আসলে এই সফরের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য কি অর্জিত হয়েছে, যদি হয়ে থাকে কতটুকু অর্জিত হলো, আর যদি না হয়ে থাকে কেন অর্জিত হলো না, এই আলোচনাটা কি হবে না রাজনীতিতে? সেটাই। এখন কাউকে ঠেলে কর্নারে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমি আপনার সমালোচনা করলাম, আপনার সাথে সাথে আমাকে একদিকে কোনায় ঠেলে দিলেন, তাহলে কি হবে? আর সমালোচনার পরিবেশটা থাকবে না। এখন চীনের কাছে কি চেয়েছিল অথবা কি চাইবে বলে একটা হাইপ তোলা হয়েছিল যে আমাদের মানে ব্যালেন্স অফ পেমেন্টের একটা ঘাটতি আছে, বাজেটের একটা সমস্যা আছে, আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ডলারের ক্রাইসিস তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে একটা প্রত্যাশা ছিল চীনের কাছ থেকে এই সমস্ত সহায়তার জন্য কিছু টাকা পাওয়া যাবে কিনা। এর একটা যখন যাচ্ছেন তখন বলা হলো চীন $20 বিলিয়ন একটা ঋণ চুক্তি হতে পারে। আচ্ছা, এই আওয়াজটা তৈরি করলো কে? আর তারপরে যখন দেখা গেল, পাওয়া গেল যে 100 কোটি ইয়েন, 1 বিলিয়ন ইউয়ান, 1 বিলিয়ন ইউয়ান, 1 বিলিয়ন ইউয়ান মানে $8 কোটি। পরে যেটা বলা হলো এটা $1 বিলিয়ন। হ্যাঁ, এটা $8 কোটি, 8 কোটি। তাহলে বলা হলো 20 বিলিয়ন মানে কত? 1 বিলিয়ন মানে $2 বিলিয়ন মানে 200 কোটি। 20 বিলিয়ন, 20 বিলিয়ন মানে 2000 কোটি কটার কথা ছিল, আর 8 বিলিয়ন। তাহলে এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে না? তাহলে কেনই বা এই আওয়াজটা তুললেন, আর কেনই বা এটা হলেন? আচ্ছা, তিস্তা নিয়ে চীনের সঙ্গে কথা হচ্ছে, তিস্তা নিয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে। সেই সময় যখন চীনে যাওয়া হচ্ছে তখন বলা হলো যে ভারতের ব্যাপারে কিছু মনে করবে না। আচ্ছা, ভারত কিছু মনে করবে কেউ করবে না সেটা নিয়ে গিয়ে চীনে কেউ যাচ্ছে? তাহলে এগুলো তৈরি করে কি? মানে একটা কথা বলার পরিবেশটা তৈরি হয় কেমন করে? তারপরে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন কি উঠতে পারে না? উঠতে পারে। তো তিস্তা তো আমাদের সমস্যা, আমাদের জীবন মরণ সমস্যা। আজকে তো বলে দিলেন তিস্তা ভারতই করবে। আচ্ছা, যে ভারত পানি আটকে রেখেছে সেই ভারতই আবার তিস্তা চুক্তি করে দেবে, তিস্তার সমস্যার সমাধান করে দেবে। করলে তো একদিন করে নিতে পারতো। এবং এটাতে ঝুলে আছে কিভাবে? কেন্দ্রীয় সরকার বলে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ চায় না। আবার যদি চুক্তি করতে হয় তাহলে তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে করতে হবে। আমাদেরকে কীরকম একটা ফাঁদে আটকে ফেলেছে। যেমন ধরুন, ওই যে 74 সালে আমরা দিয়েছিলাম না, বেরুবাড়ি দিয়ে দিলাম 3 বিঘা পাবো বলে, ওই 3 বিঘা পেতে আমাদের কতদিন সময় লাগলো? ওই শুধু এ দেবে না ও দেবে। কিংবা ধরুন আমরা নেপালের সঙ্গে আমাদের যে যাওয়া আসার ক্ষেত্রে 18-19 কিলোমিটারের একটা জায়গা আছে, এইরকমই তো, তাই না? তো সেই জায়গাটা দেয়া হবে কি হবে না? আমরা বাংলাদেশের ভিতর দিয়ে রেল চলে যাবে, বাংলাদেশের ভিতর দিয়ে বাস চলে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু ওই 18 কিলোমিটার জায়গার উপর দিয়ে যাওয়া যাবে না। তো এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে না যে কোনো বন্ধুত্ব কি একপাক্ষিক হয়? বন্ধুত্বের মধ্যে কি মর্যাদা থাকে না? বন্ধুদের মধ্যে কি পরস্পরের দায়িত্ববোধ থাকে না? ভারতের পণ্য বাংলাদেশের ভিতর দিয়ে যাবে, তার শুল্ক কত হবে? আমাদের একজন মন্ত্রী বলে ফেললেন, বন্ধুদের কাছে এই সমস্ত চাইতে লজ্জা লাগে। আচ্ছা, বন্ধুদের কাছে চাইতে লজ্জা লাগে, তাহলে বন্ধুরা আবার আমাদেরকে কিছু দেয় না কেন? কিংবা আমাদের প্রধানমন্ত্রী একসময় বলেছেন, আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন এটা মনে রাখবে। এই কথাগুলো কে তৈরি করে? ফলে কথা একটা আপনি তৈরি করে দেবেন, তারপর সেই কথা নিয়ে কথা বললে তারপর বলেন এইভাবে সমালোচনা করা ঠিক হচ্ছে না। তাহলে এই জন্য মনে করি যে এই ক্ষেত্রে মানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, চীন আমাদের এমন কেউ না, ভারত আমাদের এমন কেউ না। ভারত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক, ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক, বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সরকার দেখবে। এইখানে দেশ বিক্রি করার, ঠিকই বলেছেন, দেশ বিক্রি করে দেওয়া এই কথাটা একটা অবান্তর, একটা বাক্যাবাদ কথা। দেশকে এইভাবে বিক্রি করে নাকি কেউ? কথা হচ্ছে দেশের স্বার্থটা রক্ষা হচ্ছে কিনা। ভারত চাইবে তার দেশের স্বার্থ সর্বোচ্চ রক্ষা করতে, আমরা চাইবো আমাদের দেশের স্বার্থ সর্বোচ্চ রক্ষা করতে। এইটা নিয়ে তো একটা কূটনৈতিক আলোচনা হবে, এইখানে তো দক্ষতার পরিচয় দিতে হবে। জি, হ্যাঁ, আমরা এবার একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই, যেখানে আজকে দেখেছি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর মানে হামলা হয়েছে, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে এই হামলার কারণ কি হতে পারে? এটা কি কি কারণে হামলা, কেন তাকে আসলে হত্যা চেষ্টা করা হলো? এর সাথে কি সামনে যে মার্কিন নির্বাচন রয়েছে সেটার কোনো প্রভাব পড়তে পারে কিনা, বা এর সাথে বৈশ্বিক কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক থাকার সুযোগ আছে বলে মনে করেন কিনা? বৈশ্বিক রাজনীতির সংযোগটা চিন্তা করাটা হবে আন্দাজ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আজকে CNN যে সর্বশেষ নিউজটা করেছে, আমি আপনার এখানে আসার আগে দেখে আসলাম, সেখানে তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প অনেক দিন থেকেই
বলছিলেন যে তার উপরে হামলা হতে পারে, এবং আমেরিকান সিক্রেট সার্ভিসও বলছিল যে তিনি বিপদের মধ্যে আছেন, এবং তারা সেই কারণে কিন্তু তারা একটা মানব বর্ম তৈরি করে রেখেছিল সিক্রেট সার্ভিসের লোক দিয়ে, এবং তারা খুব দ্রুতই কিন্তু হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে এবং তাকে হত্যা করতে পেরেছে। 20 বছরের এই তরুণ কেন তার উপরে হামলা করতে আসলো, কি তার ক্ষোভ আছে ব্যক্তিগত নাকি অন্য কোনো ক্ষোভ আছে, সেটা তো ধরেন যে সময় যত যাবে তত আমরা বেরোবো। কিন্তু সিএনএনের এই কথাটা ঠিক যে এটার ভিতর দিয়ে যে মার্কিন রাজনীতিতে যে ভয়ঙ্কর নেতিবাচক বিষয় বিরাজ করছে সেটা প্রকাশিত হয়েছে। এবং আমেরিকাতে কিশোরদের হাতে যে গান চলে যাওয়া, বন্দুক চলে যাওয়া, যার হাতে তার হাতে বন্দুক, এটি আসলে যেটা বড় উদ্বেগের জায়গা তৈরি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে এখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট পর্যন্ত নিরাপদ নয়, এই কথাটা আমেরিকান সোসাইটিতে কিন্তু আবার আলোচনার মধ্যে এসছে। বিশ্ব নেতৃবৃন্দ সংখ্যা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট বাইডেন নিজে ফোন করে কথা বলেছেন, ট্রাম্প এখন সংখ্যামুক্ত আছে। তবে প্রথম দফার যে বিতর্ক, সেখানে তো বাইডেন ট্রাম্পের কাছে হেরে গেছে। ট্রাম্প এমনিতেই একটু উপরের দিকে অবস্থান করছিল, এখন যদি সিম্পেথি ভোট চিন্তা করেন এবং সে যদি সত্যি সত্যি তার দল থেকে নমিনেশন পায় ফর দি প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তাহলে ট্রাম্পের দিকে কিন্তু জনমত অনেকখানি ঘুরে যাবে বলে খোদ বড় বড় মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যারা বাইডেন সাপোর্টার। সুতরাং আমেরিকান রাজনীতিতে এটার একটা প্রভাব আছে এবং বিশ্ব রাজনীতিতেও এর একটা প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের 5 বছরে কিন্তু কোনো বিশ্বের কোথাও যুদ্ধ করেনি আমেরিকানরা। তুলনামূলকভাবে তার সোলজারগুলোকে ফেরত আনার চেষ্টা করা হয়েছে, রেস্ট্রেন করার চেষ্টা করেছে এবং রাশিয়ার সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, নিজে উত্তর কোরিয়া পর্যন্ত ছুটে গেছেন। সুতরাং তার একটা কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, যদিও তিনি তার রাজনীতি অনেক বেশি জাতীয়তাবাদী, যেই জাতীয়তাবাদটা মার্কিন সমাজের যে বৈচিত্র্য আছে, মাল্টি ক্লাস সিস্টেম যেটাগুলো বহুশ্রেণীর যে আমেরিকান ডেমোক্রেসি, তার সাথে হতে যায় না। কিন্তু মার্কিন সাবেক প্রেসিডেন্টের উপরে, বর্তমান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের উপরে আক্রমণ কিন্তু আমেরিকান রাজনীতির অত্যন্ত কালো দিক উন্মোচিত করেছে। জি, আপনার কাছে একই প্রসঙ্গ তুলতে চাই যে যেখানে বলা হয় নিশ্চিদ্র নিরাপত্তার দেশ আমেরিকা, যেখানে সেখানকার সাবেক প্রেসিডেন্ট, যিনি সামনে হয়তো আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারেন, তার উপর এই যে বন্দুকধারীর হামলা, এটা আসলে কিভাবে দেখছেন, কেন হতে পারে, আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। বা এই যে হামলা, সেটা আসলে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে গতিপথ পাল্টে দিতে পারে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। এখানে দুটো জিনিস খেয়াল করার মতো, আমরা নিচ্ছিদ্র নিরাপত্তার কথা বলছি, তো এখন তো ছিদ্রযুক্ত নিরাপত্তা দেখলাম। হ্যাঁ, একদম প্রেসিডেন্টের উপর, সাবেক প্রেসিডেন্টের উপর কয়েক গজ দূরে হামলা হয়ে যেতে পারে। এবং আমেরিকান একটা দারুণ মানে মিস্টিরিয়াস থিং, আমেরিকার প্রেসিডেন্ট অথবা সাবেক প্রেসিডেন্ট যাদের উপরে কখনো হামলার চেষ্টা করা হচ্ছে, সাথে সাথে হামলাকারী নিহত হয়ে গেছে। এ পর্যন্ত যতগুলো ঘটনা, এটাও তাই হচ্ছে। তার মানে এর রহস্য কোনোদিনই উদ্ঘাটিত হবে না, এক। কিন্তু আমরা যেটা স্টেক ভাইয়ের সঙ্গে একমত, আমরা একটা কিছু অ্যানালিসিস করতে পারি। আমরা তো অত জানি না, একটা ব্যাখ্যা যদি দেখি, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল বাইডেনের পলিসির বিরুদ্ধে। ওই জেলেনস্কিকে সমর্থন করার মধ্য দিয়ে আমেরিকার অর্থনীতির উপর যে চাপ তৈরি হয়েছে, সেটা জনগণ মানতে পারছে না। এবং আমেরিকা যে একটা যুদ্ধবাজ দেশ হিসেবে যুদ্ধ করে নিজে কোথাও বিজয়ী হয় নাই, প্রত্যেকটা জায়গা থেকে ফিরে আসতে হয়েছে। সেই আফগানিস্তান থেকে ফিরে আসতে হয়েছে, ভিয়েতনাম থেকে ফিরে আসতে হয়েছে, ইরাক থেকে ফিরে আসতে হয়েছে। আমেরিকা কিন্তু ওই 7-8 বছর পরে তাকে ফিরে আসতে পারেনি। ফলে আমেরিকার জনগণের একটা বড় অংশ আছে যে যুদ্ধ করে আমেরিকা আসলে খুব বেশি সুবিধা করতে পারেনি। আমেরিকা যে অ্যাডভান্টেজ নিয়েছিল সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার গায়ে আঁচড় লাগে নাই, সেই কারণে আমেরিকা অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠতে পেরেছিল। ফলে আমেরিকা যারা বেশি ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবে, তারা মনে করে যুদ্ধটা আমেরিকার জন্য একটা আপদ। তারা যুদ্ধ অস্ত্র বিক্রি করতে চায়, যুদ্ধ ব্যবসা চালাতে চায়, কিন্তু নিজেরা যুদ্ধে খুব বেশি ইনভলভ হতে চায় না, সরাসরি যুদ্ধ করতে চায় না। সেই জায়গায় একটা বাইডেন কিন্তু একটু ব্যাকফুটে আছে, এক। 2 নম্বর হচ্ছে যে ট্রাম্প তার নিজের অবস্থাটা ধরুন ক্যাপিটাল হিল তো সমর্থকদের নিয়ে সে আক্রমণ করে দিয়েছিল। ফলে আমেরিকাতেও এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, বাংলাদেশে বঙ্গভবন আক্রমণ করার ঘটনা ঘটলে কীরকম অবস্থা হবে চিন্তা করেন। আমেরিকাতে তো সেরকম ঘটনা হয়েছে, ক্যাপিটাল হিল আক্রমণ হয়েছে না, ট্রাম্পের লোক হয়েছে। আবার যে ট্রাম্পকে গুলি করেছে বলা হচ্ছে, সেও তো ট্রাম্পের দলেরই লোক। কি ক্ষোভ ছিল তার, কেন এটা হলো এবং এত কাছে পর্যন্ত আসতে পারলো কিভাবে? হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু অনেক মানে মানে সমাধান পাওয়ার মতন প্রশ্ন, হয়তো প্রশ্নই থেকে যাবে, উত্তরটা হয়তো পাওয়া যাবে না। কিন্তু যে জিনিসটা দাঁড়ালো,
প্রথম দফা ডিবেটে একটু ব্যাকফুটে চলে গিয়েছিলেন বাইডেন, ট্রাম্প এগিয়েছিলেন। এই ঘটনা একটা সিম্প্যাথি তৈরি করবে। আমেরিকান পুঁজিপতি এবং কোটিপতিদের একটা বড় অংশ ট্রাম্পের দিকে ঢলে পড়ছেন। তারা মনে করেন যুদ্ধের এই ব্যয়ভার সহ্য করাটা আর আমেরিকার পক্ষে সম্ভব হবে না। ফলে আগামী নির্বাচনে এই হত্যা প্রচেষ্টা ট্রাম্পের জন্য একটা নির্বাচনে একটু বিজয়ী হওয়ার ক্ষেত্রে তাকে এক ধাপে এগিয়ে দিতে পারে। ফলে এগুলো নিয়ে এখন আগামী ইলেকশন ক্যাম্পেইনটা চলতে থাকবে। কিন্তু যে জিনিসটা বেরিয়ে এলো এর মধ্যে দিয়ে হয়তো বিজয়ী হবে পরাজিত হবে আরেকটা প্রশ্ন। আমেরিকার রাজনীতিও যে যারা গোটা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করতে চায়, তাদের নিজের দেশের গণতন্ত্র যে কতখানি ভঙ্গুর, গণতান্ত্রিক সহিষ্ণুতা যে কতখানি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিংবা ক্যাপিটালিস্ট ইকোনমির সঙ্গে ডেমোক্রেসির যে কনফ্লিক্টটা কীরকম তৈরি হয়েছে, সেটাও কিন্তু এর মধ্য দিয়ে বেরিয়ে আসতেছে বারবার। অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।